নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইনসে। প্রহসন নয়, বিচার চাই। ধর্ষণ আইনে পরিবর্তন চাই, এই অপরাধের ক্ষমা নাই স্লোগানকে সামনে রেখে অবস্থান বিক্ষোভ তৃণমূলের। ফের খেলার মাঠে বিশৃঙ্খলা, খেলোয়াড়দের আটকে রেখে বিক্ষোভ শহরবাসীর। এবার আসছে বিস্তারিত সংবাদে। প্রহসন নয়, বিচার চাই। ধর্ষণ আইনে পরিবর্তন চাই, এই অপরাধের ক্ষমা নাই স্লোগানকে সামনে রেখে প্রতিবাদী অবস্থান ও মিছিল জলপাইগুড়ি শহর ব্লক তৃণমূল কংগ্রেসের। শনিবার শহরের সমাজপাড়া সংলগ্ন গুরজং ঝোড়া বিল্ডিং এর সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচিটি অনুষ্ঠিত হয়ে গেল। শহর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি তপন বন্দ্যোপাধ্যায় বলেন, আরজিকর হাসপাতালের ঘটনার তদন্তের দাবিতে জলপাইগুড়ি শহর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির এই বিক্ষোভ মিছিল। তাদের দাবি, সিবিআই এর টালবাহানা করা যাবে না, অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে সাজা ঘোষণা করতে হবে। যতদিন না আরজিকর কাণ্ডের দোষীদের গ্রেপ্তার না করা হচ্ছে, ততদিন পর্যন্ত চলবে বিক্ষোভ। আমাদের নেত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা পশ্চিমবঙ্গের প্রতিটা ব্লকে আজকে তৃণমূল কংগ্রেস অবস্থান বিক্ষোভ কর্মসূচি এবং মিছিলের কর্মসূচি পালন করছে এবং সেই নির্দেশ অনুসারে জলপাইগুড়ি শহর ব্লক তৃণমূল কংগ্রেস আজকে এই অবস্থান কর্মসূচি এবং মিছিলের কর্মসূচি গ্রহণ করেছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে বিপুল সংখ্যক মানুষ আজকের এই সমাবেশে উপস্থিত হয়েছেন। কারণ আমাদের দাবি একটাই, তৃণমূল কংগ্রেসের একটাই দাবি যে ধর্ষণকারী বা দোষীদের অবিলম্বে ফাঁসির সাজা দিতে হবে। এবং সিবিআই কেন এই তদন্ত নিয়ে টালবাহানা করছে, কেন খামখেয়ালিপনা করছে, তার বিরুদ্ধে আজকে মানুষের জনরোষ, তার বিরুদ্ধে আজকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা সংঘবদ্ধভাবে মাঠে নেমেছে। এবং যতক্ষণ পর্যন্ত সিবিআই তার দোষীদের সাজা দিতে না পারবে, দোষীদের গ্রেপ্তার করতে না পারবে, ততদিন তৃণমূল কংগ্রেসের কর্মীরা রাস্তায় থাকবে, মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় থাকবে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। আরজিকরের ঘটনায় দোষীদের ফাঁসি চাই, এই দাবিতে তৃণমূলের অবস্থান বিক্ষোভ রাজগঞ্জের আমবাড়িতে। আরজিকরের ঘটনায় দোষীদের অবিলম্বে ফাঁসির দাবিতে অবস্থান বিক্ষোভ কর্মসূচি নিয়েছে তৃণমূল। বিভিন্ন জায়গার পাশাপাশি রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের আমবাড়ি ফালাকাটা মুন লাইট ক্লাব ময়দানে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অবস্থান বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়। সেই অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অরিন্দম বন্দ্যোপাধ্যায়, যুব তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তুষার দত্ত, রূপালী দে প্রমুখ। অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে একটাই স্লোগান ওঠে, আরজিকরের ঘটনায় দোষীদের উপযুক্ত শাস্তি তথা ফাঁসি চাই। সঙ্গে আরজিকরের ঘটনা নিয়ে বিজেপি নোংরা রাজনীতি করছে বলেও অভিযোগ ওঠে। এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অরিন্দম বন্দ্যোপাধ্যায় জানান, আরজিকরের ঘটনায় দোষীদের অবিলম্বে ফাঁসি দিতে হবে। এই যে প্রায় 20-21 দিন হয়ে গেল সিবিআই তদন্ত করছে, কিন্তু সেই তদন্তর আমরা কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না আরজিকর কাণ্ডে। আজকে বর্তমান পেপারে আপনারা দেখেছেন যে যেই ব্যক্তিকে অপরাধী হিসাবে অ্যারেস্ট করেছিল কলকাতা পুলিশ, আজকে ফরেন্সিক রিপোর্টে, ডিএনএ রিপোর্টে প্রমাণিত হয়েছে যে সেই ধর্ষক। আমরা চাচ্ছি ধর্ষকদের চরমতম শাস্তি হোক। আজকে যে বোনটি আরজিকর কাণ্ডে নৃশংসভাবে যাকে হত্যা করা হয়েছে তার ফাঁসি দাবি আমরা করছি। সেই সঙ্গে যারা কেউ যদি এই ঘটনার সঙ্গে যুক্ত থাকে তাদেরও চরম শাস্তির আমরা দাবি করছি। সেই সঙ্গে সিবিআই ইচ্ছা করে রাজনীতি করবার সুযোগ করে দেওয়ার জন্য তদন্তকে বিলম্বিত করছে। এই বিলম্ব যাতে না করা হয় তার প্রতিবাদে আজকে আমাদের এই প্রতীকী অবস্থান বিক্ষোভ এবং তারপরে আমরা মোমবাতি মিছিল করব। এবং সেই সঙ্গে আপনারা জানেন যে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ডাক দিয়েছেন, তিনি দুবার প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন যে যারা ধর্ষক যারা তাদের এমন দৃষ্টান্তমূলক দ্রুত শাস্তির ব্যবস্থা করা হোক, যাতে পরবর্তীতে এরকম কোনো নরপিশাচ, এদের তো মানুষ বলা যায় না, এই নরপিশাচ যারা এই জিনিস চিন্তা করবার আগে তাদের যাতে হাজারবার বুক কেঁপে ওঠে। আমরাও চাচ্ছি যে আমাদের মুখ্যমন্ত্রী সব বিধায়কদের নিয়ে আগামী সোমবার ও মঙ্গলবার যে আইন প্রণয়ন করতে যাচ্ছেন ধর্ষণ প্রতিরোধ করবার জন্য, চরমতম আইন ধর্ষকদের বিরুদ্ধে, সেই আইন অবিলম্বে কেন্দ্রকে সেই আইন প্রণয়ন করতে হবে, যাতে মানুষ ভয় পায় কোনো নারীর গায়ে হাত তোলার জন্য।
জুয়া খেলার প্রতিবাদ করায় স্ত্রী এবং মেয়েকে খুনের চেষ্টা স্বামীর, দায়ের আঘাতে গুরুতর জখম মেয়ে তনু এবং স্ত্রী চিনু সরকার। শনিবার সকালবেলায় জলপাইগুড়ির মঙ্গলঘাটের নন্দনপুর এলাকায় ঘটে এই ঘটনা। স্থানীয়রা আহতদের উদ্ধার করে জলপাইগুড়ি মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দুজনকেই উত্তরবঙ্গ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনার পরেই গা ঢাকা দিয়েছে অভিযুক্ত সত্যরঞ্জন। তার খোঁজে তল্লাশি চলছে। তো এদের বাড়িতে মাঝে মাঝে এরা কেঁচাল ঝগড়া করে। এর বাবা হচ্ছে জুয়ারু পছন্দ, তো মাঝে মাঝে মা মেয়েকে সবাইকে মারধর করে। এর ভাই এখন বাইরে আছে, মা আর মেয়ে আছে বাড়িতে। তো সেই সকালবেলা আজকে একটু মুখে মুখে কেঁচাল হচ্ছিল। তো তারপরে পাড়া প্রতিবেশী চলে আসার পরে কেঁচালটা থেমে যায় এবং পাড়া প্রতিবেশী যে যাওয়ার বাড়ি চলে যায়। বাড়ি চলে যাওয়ার পরে এর বাবা এদের মুখ থেকে যেটা আমি শুনলাম সেটা বলে গেছে যে আমি আসার পরে তোদের শেষ করে ফেলবো। তারপর উনি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়। কিছুক্ষণ সময় একটা বড় ধরনের দা হাতে নিয়ে বাড়িতে আসে। বাড়িতে আসার পরে মা এবং মেয়েকে দুজনকেই গুরুতরভাবে খুব কোপাকুপি করলো, যার কারণে ওরা গুরুতরপূর্ণ আহত। ডাক্তারের সঙ্গে কথা বললাম, ডাক্তার বললো মায়ের অবস্থা ভীষণ খারাপ, উনি সার্ভাইভ করতেও পারে, না করতে পারে, বা যে কোনো সময় ক্রাশ করে যেতে পারে। ডাক্তার নর্থ বেঙ্গল মেডিকেল রেফার করলো, এখন আমরা ওখানে নিয়ে যাচ্ছি। কোন জায়গায় এটা ঘটনা? এটা হচ্ছে মন্ডলঘাট। পিনাকি শীলের রিপোর্ট। খুনের ঘটনায় অভিযুক্তের যাবজ্জীবন সাজা ঘোষণা। স্ত্রীকে হাতুড়ি দিয়ে মেরে খুন, অভিযুক্ত স্বামীর যাবজ্জীবন সাজা ঘোষণা। খুনের ঘটনায় শনিবার অভিযুক্ত স্বামীকে দোষী সাব্যস্ত করে সাজার নির্দেশ দিলেন অ্যাডিশনাল সেশন অ্যান্ড জজ চতুর্থ কোর্টের বিচারক রিন্টু সুর বলে জানালেন সহকারী সরকারি আইনজীবী তপন বন্দ্যোপাধ্যায়। আদালতের রায় খুশি মৃতার পরিবার। অভিযুক্তের পরিবারের দাবি হাইকোর্টের দ্বারস্থ হবেন তারা। 20 আগস্ট 2020 সালের পান্ডাপাড়ার বাসিন্দা আখি বিশ্বাসকে হাতুড়ি দিয়ে মেরে খুন করে স্বামী গৌতম বিশ্বাস বলে অভিযোগ। ঘটনার পরই অভিযুক্ত স্বামী গৌতম কোতোয়ালি থানায় হাজির হয়। অভিযোগ পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশের দাবি গৌতমের স্ত্রী শোবার ঘরের বিছানায় রক্তাক্ত অবস্থায় পড়েছিল। সেখান থেকে মহিলাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। আখির পরিবার খবর পেয়ে হাসপাতালে পৌঁছয়। এরপর মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত স্বামী গৌতমকে গ্রেফতার করে। সহকারী সরকারি আইনজীবী তপন বন্দ্যোপাধ্যায় বলেন, স্ত্রীকে খুন করায় 302 মামলা করে তদন্ত শুরু করে পুলিশ। মোট 14 জনের সাক্ষী ও 4 জনের গোপন জবানবন্দি নেওয়া হয়েছে। এরপর বিচারক যাবজ্জীবন সাজা, 20,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 1 বছরের সাজার ঘোষণা করেন। বিষয় হচ্ছে আখি বিশ্বাস পান্ডাপাড়া নিবাসী একজন গৃহবধূ মার্ডার হয় এবং সেই মার্ডারের সঙ্গে যে মার্ডার করে সেই আসামি হচ্ছে তারই স্বামী গৌতম বিশ্বাস। এবং গৌতম বিশ্বাস 20 সালের আগস্ট মাসের গভীর রাত্রে তার যে কাজে হাতুড়ি ব্যবহার হতো সেই হাতুড়ি তার স্ত্রীর মাথায় আঘাত করে তার স্ত্রীকে মেরে ফেলে উনি থানায় যান, গিয়ে এই ঘটনাটি জানান। থানার থেকে সাথে সাথে অফিসাররা তদন্তে ঘটনাস্থলে পান্ডাপাড়ায় যান গৌতম বিশ্বাসের বাড়িতে। সেখানে আখি বিশ্বাসের শোবার ঘরে বিছানার উপরে মাথায় রক্তাক্ত আঘাত নিয়ে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন এবং পাশে সেই হাতুড়িটাও রক্তমাখা অবস্থায় পাওয়া যায়। এবং সেই ঘটনায় আখি বিশ্বাসের বাবাকে অর্থাৎ বীরেন্দ্র বিশ্বাসকে পুলিশ ওভার টেলিফোন খবর দেন, যিনি হচ্ছে জৌহরি তালমার বাসিন্দা। তিনি ভোর রাত্রে এসে থানায় যোগাযোগ করেন। থানায় যোগাযোগ করার পরে থানার থেকে তাকে সদর সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে গিয়ে দেখেন যে তার মেয়ে সেই হাতুড়ির আঘাতে ওখানে মৃত অবস্থায় হাসপাতালের বেডে শুয়ে আছেন। এবং তারপরে পুলিশ সেই ঘটনার তদন্ত করে 14 জন সাক্ষ্য গ্রহণ করেন, যেখানে বেশিরভাগই তার গৌতম বিশ্বাসের প্রতিবেশীরা ছিলেন পান্ডাপাড়ার বাসিন্দা। এবং তাদের মধ্যে 4 জন তাদের গোপন জবানবন্দি দেন এই প্রতিবেশীরা। এবং সেই সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আমাদের জলপাইগুড়ি অ্যাডিশনাল সেশন জাজ 4th কোর্ট রিন্টু সুর মহাশয় সমস্ত সাক্ষ্যদের সাক্ষ্য গ্রহণ করার পরে সমস্ত দিক বিচার বিবেচনা করার পরে ভারতীয় দণ্ডবিধি 302 ধারায় যে শাস্তি, সেই শাস্তি হিসাবে গৌতম বিশ্বাসকে দোষী সাব্যস্ত করেন এবং তাকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন এবং 20,000 টাকার তাকে অর্থ জরিমানা করেন। যদি অর্থ তিনি প্রদান করতে না পারেন তাহলে আরও 1 বছর সশ্রম কারাদণ্ডের তিনি নির্দেশ দেন।
অভিযুক্তের পক্ষের আইনজীবী শিবশঙ্কর দত্ত বলেন তারা হাইকোর্টে আবেদন করবে। ধীমান রায়ের রিপোর্ট। দেখুন, অভিযুক্ত পক্ষের উকিলবাবু হিসেবে মামলা যতটা একাগ্রতার সাথে লড়া দরকার লড়াই করেছি, কিন্তু সর্বশেষে কোর্ট তাকে দোষী সাব্যস্ত করেছে এবং তাকে যাবজ্জীবন কারাদণ্ডিত করেছে। আদালতের রায় স্বাভাবিক কারণে মেনে নিতে হয়। তবে মামলা পরিচালনা করতে গিয়ে যেটা দেখেছি অনেক অসঙ্গতি রয়েছে, তারপরেও আদালত তাকে দোষী সাব্যস্ত করেছে। আমরা হায়ার ফোরামে মহামান্য হাইকোর্টের কাছে যাব, আপিল করব যথাসময়ের মধ্যে এবং দৃঢ় বিশ্বাস যে আপিলে অভিযুক্ত খালাস পাবে। বই পড়ো জীবন গড়ে তোলো, বই পড়ো জীবন গড়ো এই স্লোগানকে সামনে রেখে দ্বাদশতম সাধারণ গ্রন্থাগার দিবস উদযাপিত হলো শনিবার পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগের উদ্যোগে এবং স্থানীয় গ্রন্থাগারের ব্যবস্থাপনায় জলপাইগুড়ি পৌরসভার প্রয়াস হলে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে সাধারণ গ্রন্থাগার দিবস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের উত্তরীয় পরিয়ে এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করা হয়। এদিনের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, অতিরিক্ত জেলা শাসক পুষ্পক রায়, পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি, জেলা গ্রন্থাগার আধিকারিক ইমরান শেখ প্রমুখ। উদ্বোধনী সঙ্গীত এবং প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন বিদ্যালয়ের ছাত্রীরা। এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে জেলার 73টি গ্রন্থাগারে 73 জন সেরা পাঠককে পুরস্কৃত করা হয়। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় জনশিক্ষা প্রসার গ্রন্থাগার পরিষেবা বিভাগের পরিচালনায় সাধারণ গ্রন্থাগার দিবস উদযাপন হচ্ছে 31 আগস্ট। এটা প্রতি বছরই হয়। 2011 সাল থেকে এই প্রোগ্রামটা শুরু হয়েছে এবং এই প্রোগ্রামের উদ্দেশ্যই হলো আমাদের যে লাইব্রেরি পরিষেবা তো আরও সমাজের সকল স্তরে ছড়িয়ে দেওয়ার একটা প্রচেষ্টা, যাতে আমরা আরও লাইব্রেরিকে মানুষের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত করতে পারি। কারণ কি কোভিডের পরে আমরা দেখেছি স্কুলের বাচ্চাদের একটা পড়াশোনা করার যে একটা প্রবণতা সেটা অনেকটা কমে গেছে। তো সেই প্রবণতাকে যাতে করা যায়, আরও বৃদ্ধি করা যায়, যা বই পড়ুক ভালো করে, বাচ্চারা লাইব্রেরিতে আসুক, বই ছুঁয়ে দেখুক, এটাই আমাদের প্রচেষ্টা। স্যার, এখন তো যে মানে মোবাইল হোক বা ইন্টারনেটের যুগে মানে পাঠক সংখ্যা কমছে দিনে দিনে, এই যা আছে ইয়াতে লাইব্রেরিতে, কী বলবেন? হ্যাঁ, নিশ্চিতভাবে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে পাঠক সংখ্যা কমছে, কিন্তু আমরাও নানাভাবে নিজেদেরকে আপডেট করে পাঠক সংখ্যা যাতে বৃদ্ধি পায় সেই প্রচেষ্টা করছি। বিভিন্ন স্কুলের সঙ্গে আমরা ট্যাগ করছি বাচ্চাদেরকে লাইব্রেরিতে নিয়ে আসার জন্য। আমরা অভিভাবকদেরও বলছি যে আপনারা আপনাদের বাচ্চাদেরকে নিয়ে লাইব্রেরিতে আসুন, একদিন করে সময় কাটান, তাদেরকে শেখান যে বইয়ের যে জগৎ সেটা জীবন সুন্দরভাবে গড়ে তুলতে সাহায্য করে, সেই জগৎ থেকে যাতে বাচ্চারা না দূরে চলে যায়। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। উপাসনা গৃহের দিকে পা রেখে ঘুমিয়ে পড়ার অভিযোগে ক্যান্সার আক্রান্ত যুবককে মারধরের অভিযোগ জলপাইগুড়ির ভারত সেবাশ্রম সংঘের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো জলপাইগুড়ি শহরের ডিবিসি রোডে ভারত সেবাশ্রম সংঘ চত্বরে। আক্রান্তের পরিবারের অভিযোগ, শুধু মারধরই করা হয়নি, চামড়া তুলে নেওয়ার নিদান পর্যন্ত দিয়েছিলেন সংঘের দায়িত্বে থাকা বিশ্বপ্রেমানন্দজি মহারাজ। আমি প্রতিদিনই সকালবেলা আসি, ঠিক আছে, আমার ডেমো চলছে তো আমি শরীরে অনেক আমি সবখানেই সব মন্দিরে যাই, রামকৃষ্ণ মিশনেও যাই, এখানেও যাই, আর এখানকার তো আমি দেখছি তো আদমি ছোটোবেলা মার সাথে আসতাম। তো আমার একটা মামা বাড়ির দিক থেকেও সবাই দেখতে তো যাই হোক, তারপর আমি সব মন্দিরেই যাই। তো সকাল আমি 5:30 পরে, মানে যখন যেরকম সময় হয়, গেট করে 6টার পরে, তো প্রত্যেক দিনই আসি 6:20 নাগাদ আসি, ফার্স্টাঙ্গেই প্রণাম করি। আজকে ভুল করে যাচ্ছি, শুধু হয়ে শুয়ে পড়েছি, মানে পাটা ভগবানের দিকে। তারপরে একজন চিনিয়া যাই না, একজন সন্ন্যাসী ছিল না, দেববসন ছিল, একজন লোক এসে পুরো চিৎকার বলে, তো আমি গর্ভগৃহ থেকে বেরিয়ে গেলাম। তো আমার রাগ হয়েছে, তো আমি শান্ত মাথায় ওনার পরিচয় জিজ্ঞেস করছি, আর আশ্রমের কোন পদে আছে জিজ্ঞেস করছি, ঠিক আছে, আশ্রমের কোন পদে আছে জিজ্ঞেস করছি। উনি যে দুবারই ধাক্কাধাক্কি শুরু করলো, আমি আর কোনো কথাই বলতে চাই না। সকালে সিসিটিভি ওদের আছে, আপনারা বের করুন, ঠিক আছে। আর মহারাজজি ওপর থেকে বলছে গিয়ে ওর গায়ে চামড়া তুলে নাও, আর ওই ভদ্রলোক আমাকে বলছে তোকে মন্ত্র দিয়ে এখনই মেরে ফেলতে পারি। তো আমি ভয়ে, আমি এমনি আমার কেমো চলছি, তো আমি আর ঝামেলা যাইনি। তাছাড়া আমি আশ্রম, আমার নিজের আশ্রম, তো আমি গুরু মহারাজকে যা বলার বলে চলে গেছি। আর কি আসবেন এখানে? না, আর কোনোদিন আসবো।
যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন মহারাজ। তার দাবি মারধর হয়নি, মন্দিরের পুজোর স্থানের দিকে পা রেখে শুয়েছিল যুবক, তাকে মন্দির থেকে বের করে দেওয়া হয়েছে মাত্র। আজকে সকালবেলা একটা পারলৌকিক কাজ ছিল, সেই কাজ করার সাজানোর যার দায়িত্ব, সে মন্দিরে গিয়ে দেখতে ছেলেটা আরতি মন্দিরের ভেতরে বেদির দিকে পা করে শুয়ে রয়েছে। তখন বেলা বাজে 7টা, 7:15 এরকম আগে। মানে কি হয়েছিল মূলত ঘটনা? হয়তো বলছি যে শুয়েছিল, তাই বারণ করেছে। কোন দিকে পাটা কোন দিকে ছিল? গুরুমন্দির আরতির দিকে, বেদির দিকে। মহারাজের দিকে। হ্যাঁ, তারপর তো বারণ করেছে। ও তখন উল্টো পাল্টা টেম্পার দেখাচ্ছে। তখন ও মন্দির থেকে বার করে দিয়েছে। না, ওকে নাকি বলা হয়েছে মারধর করা হয়েছে। আমি একটা সন্ন্যাসী, একটা মিথ্যে কথা বলবো আমি? কোন লাভ আছে? কিন্তু আপনার বিরুদ্ধে মিথ্যে কথা হচ্ছে যে আপনি নির্দেশ দিয়েছেন চামড়া তুলে দাও। ওই ভদ্রমহিলার যদি কিছু বলার থাকতো উনি সোজা তো ওপরে আমার কাছে আসবেন। কি চিৎকার করছেন? আমি নিয়ে বলছি চুপ করুন, এদিকে আসুন, এটা আশ্রম। তখন থেকে একটা ইয়ে করে এসছি, মিডিয়া ডাকবো, রিপোর্টার ডাকবো, থানায় ইয়ে করবো। তার মানে মহারাজের দিকে পা তুলে রাখছিল, সেটাই এতে আপত্তি ছিল আপনার? কার না আপত্তি থাকবে? আপনার ঠাকুর ঘরে যদি গিয়ে আমি পুজোর দিকে পা করে শুই, আপনি আমাকে বাধা দেবেন না? ও আসলে পিনাকি শীলের রিপোর্ট। লাগাতার বিদ্যুৎ সংযোগের সমস্যায় জেরবার জলপাইগুড়ি তিস্তা সেতু সংলগ্ন বিবেকানন্দ পল্লীর ধর্মদেব হাই স্কুল পার্শ্ববর্তী অঞ্চলের বাসিন্দারা। ক্রমে ক্রোধ দানা বেঁধেছে মানুষের মনে। শুক্রবার রাতে বিদ্যুৎ দফতরের কর্মীরা ট্রান্সফরমার ঠিক করতে এসে গ্রামবাসীদের বিক্ষোভের মুখেও পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোতোয়ালি থানার পুলিশ। ক্ষিপ্ত জনতা বিদ্যুৎ দফতরের কর্মীদের পুলিশের সামনেই মারধর করে বলে অভিযোগ। স্থানীয়দের দাবি, প্রত্যেক মাসে বিদ্যুতের বিল দিচ্ছেন গ্রামবাসীরা, তারপরেও গ্রামের একটা অংশের বিদ্যুৎ সংযোগ মাঝে মধ্যেই থাকছে না। এদিনও ট্রান্সফরমারের সমস্যা হয়। ক্ষিপ্ত জনতা সাময়িক সময়ের জন্য জাতীয় সড়ক অবরোধ করেন। পুলিশের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়। গ্রামবাসী জ্যোতির্ময় সরকার এ প্রসঙ্গে বলেছেন, বিদ্যুৎ দফতর আশ্বাস দিয়েছে যে তারা এই সমস্যার দ্রুত সমাধান করবে। তার বিষয়টা হচ্ছে আমাদের দীর্ঘদিনের দাবি, আমাদের যে ইলেকট্রিক পোলটা আছে সেখানে কোনো ধরনের উন্নত প্রযুক্তির কোনো কিছু নেই। কোনো রকম করে যাচ্ছে তাইভাবে লাইটগুলো দিচ্ছে, আর দুদিন পর পর এরকম করে নষ্ট হচ্ছে। আমরা কমপ্লেন করে কিছু পাচ্ছি না। আজকেও ইলেকট্রিক ডিপার্টমেন্ট থেকে লোক এসে কোনো রকম করে জোড়াতালি দিয়ে কাজ করে চলে যাচ্ছে। আমরা বলেছি যে না, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এসে সমস্ত বিষয়টুকু দেখুক, কী বিষয় আছে না আছে, তারপরে আপনারা কীভাবে কী করলে ভালো হয় তা করবেন। কিন্তু অফিসারের কাছ থেকে আমরা কোনো সদুত্তর পাইনি, যার জন্য আমরা বাধ্য হয়ে আমরা হাইরোড অবরোধ করেছি। অফিসারের সাথে অফিসার এসেছিল কি? এখন অফিসার আসেনি। কিভাবে কথা হলো তার সাথে? মোবাইলে। কি বললেন তিনি বললেন, তার কি বললেন না বলেন কিছু বুঝতেই পারলাম না। তা আমার কাছে কথা হচ্ছে, আজকে দীর্ঘদিনের আমাদের দাবি, এবং স্কুলের সামনে আপনি যদি দেখেন যেভাবে লাইটের পোলটা আছে, যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে। আচ্ছা, তা আমাদের কাছে কথা হচ্ছে সমস্ত জিনিসগুলো দেখে আমাদের, যাতে গ্রামবাসীরা আমাদেরকে অফিসাররা মানুষই মনে করছে না। কি সমস্যাটা কি হচ্ছে? এই ট্রান্সফরমার দুদিন পর পর নষ্ট হয়ে যাচ্ছে, যার জন্য আগুন ধরে যাচ্ছে, আর যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। আজকে কি হয়েছিল? আজকে আগুন ধরে গেছে কোনো রকম করে দুটো তার নিয়ে এসছে, কোনো সরঞ্জাম কিচ্ছু আনেনি, বাস খালি চলে এসছে। আচ্ছা, এখন কি চাইছেন আপনারা? আমরা চাইছি এই জিনিসটা ভালো মতো ঠিক মতো হোক, আমরা যাতে সঠিকভাবে সুস্থভাবে বাঁচতে পারি, এবং গ্রামের মানুষ যাতে দুর্ঘটনা কবলিত না হয়। স্কুলের সামনেই একদম ট্রান্সফরমারটা জলের মধ্যেই আছে, আপনি যাই দেখতে পারেন, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। আমরা চাচ্ছি যাতে কোনো ধরনের কোনো কিছু না হয়।
খেলোয়াড়দের আটকে রেখে চলে বিক্ষোভ, ফের খেলার মাঠে বিশৃঙ্খলা। খেলোয়াড়দের আটকে রাখার ঘটনা ঘটল জলপাইগুড়িতে। শুক্রবার জলপাইগুড়ি টাউন ক্লাব ময়দানে গ্রিন জলপাইগুড়ি দলের সঙ্গে বামুনপাড়া দলের সেমিফাইনাল ম্যাচকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। গ্রিন জলপাইগুড়ি দলের খেলোয়াড়রা মাঠে প্রত্যাশা পূরণ না করতে পারায় খেলা চলাকালীন মাঠে বোতল ছুড়তে শুরু করেন সমর্থকেরা। শেষ পর্যন্ত 7 গোলে পরাজিত হয় গ্রিন জলপাইগুড়ি দল। গ্রিন জলপাইগুড়ির সম্পাদক অঙ্কুর দাস জানান, বাইরে থেকে খেলোয়াড় ভাড়া এনেছিলেন তারা। যাকে খেলোয়াড় জোগাড় করে পাঠাতে বলা হয়েছিল তিনি টাকা নিলেও প্রত্যাশা মতো খেলোয়াড় পাঠাননি। এর কারণেই এই হতাশাজনক ফলাফল। 7-0 গোলে পরাজিত হতে হয় গ্রিন জলপাইগুড়ি দলকে। তাতেই উত্তেজিত হয়ে সমর্থকেরা মাঠের বাইরে দাঁড়িয়ে বিক্ষোভ দেখান। খেলোয়াড়দের আটকে রাখেন, পরে টোটোতে করে চলে যান খেলোয়াড়রা। অ্যাকচুয়ালি আমাদের সাথে যার সাথে কন্ট্যাক্ট হয়েছিল টিম সেটিং করার ব্যাপারে, সে আমাদের সাথে বেইমানি করছে এবং খুব বাজে টিম পাঠিয়েছে, যার কারণে আজকে আমাদের এত লজ্জাজনক হার 7-0। এবং যার পরিপ্রেক্ষিতে রাস্তায় আমাদের যারা সমর্থন করছিলেন জলপাইগুড়ি পাবলিক, তারা যেমন মাঠে যেমন ওদেরকে বোতল ঢেলাঢেলি করতেছিলেন, এখন রাস্তায় আটকে দিয়েছে। তাদেরকে এখান থেকে যেতে দিবেন না এবং যেই বিভিন্ন ওদের দাবি দেওয়া, এই খারাপ টিম দেওয়ার কারণে আমরা যেমন যে দালাল কন্ট্যাক্ট করছে তার সাথে তাকে জানাইছি আমরা, তুমি আসো কথা বলো, তারপরে এখান থেকে টিম নিয়ে যাও। ওরা গাড়ি আটকে দিয়েছে, গাড়ি আটকে প্লেয়ার এবং গাড়ি আটকে দিয়েছে সমর্থকরা, যারা অ্যাকচুয়ালি একটা আবেগ তো থাকে, যে মানুষগুলো আশা নিয়ে এসছে একটা ভালো খেলা দেখবে, গ্রিন জলপাইগুড়িটা ভালো খেলবে সেমিফাইনালে, সেই জায়গায় এত জঘন্য টিম পাঠিয়েছে যেটা ধারণার বাইরে। কত টাকা দিয়ে ভাড়া করেছিলেন? এটা 45,000 টাকা কন্ট্যাক্ট হয়েছিল, সাথে হচ্ছে কলকাতা থেকে আসা যাওয়ার গাড়ি ভাড়া, গজলডোবার থেকে থাকা খাওয়া এবং এখানে আসা যাওয়া সব মিলে 60,000 টাকার কাছাকাছি খরচা বাদ দিয়ে। পিনাকি শীলের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। প্রহসন নয়, বিচার চাই। ধর্ষণ আইনে পরিবর্তন চাই, এই অপরাধের ক্ষমা নাই। স্লোগানকে সামনে রেখে অবস্থান বিক্ষোভ তৃণমূলের। ফের খেলার মাঠে বিশৃঙ্খলা, খেলোয়াড়দের আটকে রেখে বিক্ষোভ শহরবাসীর। এখনকার মতো নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার বিশেষ। নমস্কার।